কে ভিক্টরসের পক্ষ থেকে ডেইলি নিউজপেপার সিরিজে স্বাগতম। আজ হচ্ছে আমরা যে গুরুত্বপূর্ণ নিউজগুলো আছে সেগুলো প্রথমে একটু মার্ক করি। ঢাকা নিউ দিল্লি সিক ফ্রেশ স্টার্ট, ত্রিবেদী মিটস তারিক aim to Trivedi meets Tariq Salahuddin Khalilur says talks aim to move ties forward. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট নিউজ, এটা আমরা একটু দেখব। আর এখানে আছে ভিলেজ ইন আচ্ছা, ডোর ক্লোজেস ফর ইরান এক্স ওনার্স টু রিক্লেম ব্যাংকস ক্যাবিনেট। ওকে, আচ্ছা, এসএসসি পার্সেট। আচ্ছা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ এখানে একটা দেখতেছি, এই নিউজটা হচ্ছে আমরা একটু দেখব, ঠিক আছে, এবং এটাকে একটু অ্যানালাইসিস করবো। আর একটু সামনের দিকে যাই, সেকেন্ড পেজের দিকে যাই। হ্যাঁ, সেকেন্ড পেজের দিকে যদি আমরা যাই তো বেসিক্যালি সাইবার থ্রেট, নর্থ কোরিয়ান হ্যাকার্স বিল্ড এআই টুলস ফর অ্যাটাকার্স, এই নিউজটা আমরা একটু দেখতে পারি আমাদের ইন্টারেস্টের উপরে, এই নিউজটা হচ্ছে একটু দেখতে পারি। আর আমাদের সেকেন্ড পেজে এরকম খুব একটা ইম্পর্টেন্ট নিউজ এখানে আমরা দেখছি না। আর এখানে যদি থার্ড পেজের কথা বলি, থার্ড পেজটা আমরা একটু এই যে ইনফোগ্রাফটা আছে, প্রাইমারি এডুকেশন এআই পুশ মাস্ট অ্যাড্রেস লার্নিং টিচার গ্যাপস ফার্স্ট, ঠিক আছে। এই যে এখানে যে ইনফোগ্রাফিকটা আছে এটার ডাটাগুলো হচ্ছে যে আমরা একটু দেখব, আমরা আসতেছি এখানে। আচ্ছা, ওকে, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, দেন হচ্ছে ইন্টারন্যাশনালের দিকে যদি লক্ষ্য করি, এখানে ইম্পর্টেন্ট কিছু আছে কিনা পড়ার মতো। সিকিউরিটি ফিয়ার্স, ফাইনাল ভোট ডিলেড ইন পার্টস অফ পাক অকুপাইড কাশ্মীর, জব এক্সাম রং ডুইং, ইন্ডিয়ার স্টুডেন্ট স্টেপ আপ প্রোটেস্ট ইন ঝাড়খণ্ড। আচ্ছা, ইউক্রেন ড্রোন স্ট্রাইক রাশিয়ান অয়েল রিফাইনিং সিটি, ট্রাম্প উইলিং টু এন্ড ইরান ওয়ার্স মাইনাস নিউক ডিলস। হ্যাঁ, এটা একটু দেখতে পারি। ওয়াল স্ট্রিট জার্নালের একটা রিপোর্ট আছে, সাইন্টিং হচ্ছে কি ইউএস অফিসিয়ালস। আচ্ছা, ডেথ থ্রেট শ্রীলঙ্কা অ্যারেস্ট রাজাপাকসা পার্টি চিফ। আচ্ছা, যাই হোক, অপিনিয়ন বা এডিটোরিয়ালে যদি আসে, আজকে একটা ইম্পর্টেন্ট এডিটোরিয়াল আমরা পড়ে নিব, সেটা হচ্ছে যে হাউ বাংলাদেশ ক্যান মেক দ্য মোস্ট অফ ইটস সাউথ কোরিয়ান সেপা, অর্থাৎ সাউথ কোরিয়ার সাথে যে একটা সেপা এগ্রিমেন্ট হয়েছে, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। সেপাকে আমরা বলি কি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটার উপর একটা আর্টিকেল লেখা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট যাদের বিসিএস ভাইবা আছে কিংবা যারা হচ্ছে অন্যান্য জবের এক্সামের প্রিপারেশন নিচ্ছেন। এই সেপা ট্রিটিটা খুবই ইম্পর্টেন্ট, জাপানের সাথে সাউথ কোরিয়ার সাথে আমাদের হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আরও একটা কান্ট্রির সাথে আমাদের সেপা ট্রিটি হয়েছিল, সেটা হচ্ছে জাপান। এখন সাউথ কোরিয়ার সাথেও ট্রিটিটা হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল এখানে আমরা দেখব, সেটা হচ্ছে যে ট্রাস্ট ইজ দ্য মিসিং লিঙ্ক টু বাংলা কিউআর সাকসেস, অর্থাৎ কান্ট্রি ওয়াইড যে বাংলা কিউআরের যে প্রচলনটা অলরেডি বাংলাদেশ ব্যাংক চালু করেছে, সেটার এগেনস্টে কিছু বাধা যেগুলো আছে সেগুলো আমরা দেখব এবং সেগুলো অ্যাড্রেস করে কিভাবে হচ্ছে এটা থেকে হায়েস্ট লেভেলের বেনিফিটটা আমরা এক্সট্রাক্ট করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা একটু দেখব। আচ্ছা, তো আমরা ওই দুটো আর্টিকেল একটু দেখব। আরেকটা জিনিস হচ্ছে, এটা আপনারা ইচ্ছার উপর পড়তে পারেন, ডিজিটাল ইনক্লুশন ইজ ফান্ডামেন্টালি এ হিউম্যান ইস্যু। আচ্ছা, সো বেসিক্যালি একজনের মরিন হিলিয়ার্ড অন বিল্ডিং এ মোর ইনক্লুসিভ ইন্টারনেট, অর্থাৎ এইখানে একটা বেসিক্যালি একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারে আপনার ডিজিটাল ইনক্লুশন নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে, যে সবার তো আসলে ডিজিটাল ডিভাইসের অ্যাক্সেস না, বা সবাই তো ডিজিটালি ইনক্লুডেড না। সো এটা কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছে, এটা কাইন্ডলি আপনারা একটু দেখতে পারেন। আমরা আরেকটু সামনের দিকে যাই, স্পোর্টস, দেন হচ্ছে আমাদের লাস্ট পাতা, ইম্পর্টেন্ট আরেকটা পাতা, লাস্ট পাতা। এটা দেখবেন, এই যে সৌদি আরবিয়া পাকিস্তান টার্কি ডিল, এ চেঞ্জ ইন পারসেপশন অফ ইউএস ইরান। আচ্ছা, ঠিক আছে, এ চেঞ্জ ইন পারসেপশন অফ ইউএস। আচ্ছা, এটা এই আর্টিকেলটা আপনারা একটু পড়বেন, এটা ইম্পর্টেন্ট একটা আর্টিকেল খুবই। আচ্ছা, দেন হচ্ছে এই তো এখানে আজকে ইম্পর্টেন্ট ডেইলি স্টারে খুব বেশি যে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে ওরকম কিছু না। এরপরে আমাদের বণিক বার্তাতে যদি আমরা একটু যাই, এখানে একটা কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল ফার্স্ট একটু মার্ক আপ করি, দেন হচ্ছে আমরা একটু পড়বো। সিঙ্গাপুরের দ্বিতীয় বাংলাদেশের রেমিটার্স সম্মাননা। আচ্ছা, ফাইন। দক্ষ শ্রমিক প্রেরণ, অভিবাসন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে নেই হচ্ছে সরকারের লক্ষ্য, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা একটু দেখব যে বেসিক্যালি আমরা আমাদের যে রেমিটার্সদের কিভাবে আমরা হচ্ছে সাপোর্ট করতে পারি এবং কিভাবে আমাদের যে রেমিটেন্স আর্নিংটা আরও বেশি বাড়াতে পারি সেটা একটু দেখব। আচ্ছা, এখানে কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নাই সেরকম। আরেকটা হচ্ছে এটা একটু দেখবেন, এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বঙ্গ রাষ্ট্রকে এবার পুনর্গঠনের পালা।
হ্যাঁ, আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডের সাথে ডেভেলপমেন্ট যে গোলস আছে, এটা 2030-র মধ্যে কিন্তু সব দেশই কম বেশি বাস্তবায়নের লক্ষ্যে আগাচ্ছে। সো আমাদের কাছে আমাদের 2026 থেকে 2030-র মধ্যে অ্যারাউন্ড হচ্ছে 4.5 ইয়ার্সের মতো আমাদের সময় আছে। তো বেসিক্যালি আমরা বেশ কিছু 17টা যে গোল আছে এর মধ্যে বেশ কিছু গোলের মধ্যে আমরা বেশ অগ্রগতি করেছি। সো আমরা এগুলো দেখব যে কিভাবে কি করতে হয়। ভারতীয় হাই কমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী সমঝোতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগোতে হবে। সো বেসিক্যালি আমাদের সমঝোতার ব্যাপারগুলো কি কি আছে, কোন কোন জায়গায় আমাদের সমঝোতা করতে পারি, অ্যান্ড বাংলাদেশের যে ফরেন পলিসি বাংলাদেশ ফার্স্ট সেটাকে অ্যাড্রেস করে কিভাবে হচ্ছে আমাদের সম্পর্কটা এগিয়ে নিতে পারি, এই রিলেটেড একটা আর্টিকেল, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা একটু দেখব, আসতেছি এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে সম্পদ উদ্ধার ও দেশীয় আচ্ছা ঠিক আছে, আরও 42 ইনকিলাবের পাচার করা সম্পদ দেশে ফেরত আনার উদ্যোগ, এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে একটু দেখবেন। অ্যান্ড শিল্প বাণিজ্য, এটা একটু দেখবেন। সৃজনশীল অর্থনীতি মানে হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি, ব্যবসা সহজীকরণ, জাতীয় স্টিয়ারিং টাস্কফোর্স আচ্ছা গঠন আছে, ফাইন। বাংলা কিউআর কোড লেনদেনে ফি মওকুফ, সেবা প্রদানকারীরা পাবে নগদ প্রণোদনা, ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আচ্ছা, অর্থনৈতিক অঞ্চলে সার্ভিস চার্জ ভ্যাট মওকুফ চান উদ্যোক্তারা, ফাইন। ওকে, তো একেবারে হচ্ছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ইকোনমি যদি এখানে দেখি, বৈশ্বিক শেয়ার বাজার, আচ্ছা ঠিক আছে ফাইন। দেশের বার্তা, দেন হচ্ছে লাস্ট পেজের কথা যদি বলি, বেসিক্যালি শেখ হাসিনার প্রত্যাপন সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চাই বাংলাদেশ, ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, এটা হচ্ছে আমরা একটু দেখবো সামনে, ঠিক আছে। ডেইলি স্টারে ওটা দিচ্ছে, এটা এখানে দৈনিক বার্তাতেও আছে, আমরা এটা একটু দেখবো। আচ্ছা, দেন আমরা হচ্ছে শুরু করি তাহলে একবারে। ডেইলি স্টারের যে প্রথম আর্টিকেলটা যেটা আছে, যে ঢাকা নিউ দিল্লি সিক ফ্রেশ স্টার্ট, ত্রিবেদী মিস তারিক সালাউদ্দিন খলিল, আচ্ছা ঠিক আছে। সো এই আর্টিকেলে বিষয়টা যেটা বলা হয়েছে যে বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিলেশনটা অনেকটা স্ট্রেনাস আছে। রিসেন্টলি 5 অগস্টের কথা যদি বলি, 5 অগস্টে হাসিনার যে আলটিমেটলি ইন্ডিয়ান মিডিয়াতে যে বক্তব্য দিয়েছে, এটার উপর ভিত্তি করে কিন্তু সম্পর্কটা আরও খারাপ হয়। অ্যান্ড দেন এগেইন আমাদের সামনে যে বিমস্টেক সম্মেলনটা হবে, বিমস্টেকে কিন্তু বর্তমান চেয়ারম্যান হচ্ছে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, ঠিক আছে। তো ইন্ডিয়া যখন আমাদেরকে বিমস্টেক সামিটে দাওয়াত দিয়েছিল, তখন তারা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাড্রেস না করে কিন্তু তারা কিন্তু জাস্ট বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে অ্যাড্রেস করেছে, জাস্ট কি বিমস্টেকের চেয়ার হিসেবে অ্যাড্রেস করেছে। সো এটা কিন্তু অনেকটা অফেন্ডিং, কারণ এটা কিন্তু বেসিক্যালি বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে অনেকটা রিকগনাইজ করা হচ্ছে না, এই টাইপের আর কি। সো এটা নিয়েও সম্পর্কটা কিছুটা স্ট্রেনাস হয়েছে। অ্যান্ড দেন এগেইন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বেশ কিছু সমস্যা আছে। আমি যদি সমস্যাগুলো সংক্ষেপে লিখি, হোয়াট আর দ্য ইস্যুস, একটা হচ্ছে আপনার ওয়াটার শেয়ারিং একটা ইস্যু, তাই না। তারপরে হচ্ছে আমরা যদি বলি যে আমাদের যে গাঞ্জিস ওয়াটার ট্রিটি আছে, তাই না, গঙ্গা চুক্তি যেটা গাঞ্জিস ওয়াটার ট্রিটি, এটা হচ্ছে আমাদের 2026 সালে 30 বছর মেয়াদি চুক্তিটা শেষ হচ্ছে, ঠিক আছে। সো এই ট্রিটিটা শেষ হয়ে গেলে এই টিটিটার নবায়নের প্রয়োজন এখন, ঠিক আছে, নবায়ন প্রয়োজন, এবং এর ক্ষেত্রে কিছু আপনার বাধ্যতামূলক ক্লজ থাকা উচিত। যেমন হচ্ছে আমরা দেখা যায় যে শুষ্ক মৌসুমগুলোতে আমরা হচ্ছে খুব একটা পানি পাই না ইন্ডিয়া থেকে। আবার যখন মৌসুমটা আপনার বর্ষাকাল হয়, তখন দেখা যায় যে অনেক বেশি পানি এখানে চলে এসে বন্যার সৃষ্টি করে। সো এই যে প্রবলেমগুলা, বা এখানে যে গঞ্জিস ওয়াটার ট্রিটিতেও আপনার কিছু পানি মেনটেন মানে আলটিমেটলি কিছু কিউসেক ওয়াটার হচ্ছে আপনার ফ্লোরেট হচ্ছে আপনার ছেড়ে দেওয়ার কথা ছিল, মানে কিছু বাধ্যবাধকতা ছিল, যে বাংলাদেশ ধরেন যে শুষ্ক মৌসুমে 20,000 কিউসেক ওয়াটার পাবে, ইন্ডিয়া মনে করেন 20,000 কিউসেক ওয়াটার পাবে, এরকম বেশ কিছু বাধ্যবাধকতা ছিল, সেগুলো কিন্তু মানা হয়নি ওভাবে। সো এই ক্ষেত্রে এগুলো যাতে প্রপারলি বাস্তবায়ন হয়, সেটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে, নতুন ট্রিটির দিকে যেতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে বর্ডার কিলিংয়ের ইস্যুটা, বর্ডার কিলিংটা কিন্তু একটা ভালো ইস্যু বাংলাদেশের জন্য। বাংলাদেশ আর ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বড় সীমানাগুলোর মধ্যে একটা সীমানা শেয়ার করলেও তাদের সীমানা হচ্ছে অনেক কনফ্লিক্টেড, অনেক কনফ্লিক্ট লাগে, অনেক ওয়ার্ল্ডের সব থেকে কনফ্লিক্টেড আপনার বাউন্ডারিগুলোর মধ্যে একটা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ট্রেড ডেফিসিট, ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের ট্রেড ডেফিসিটটা অনেক বেশি।
সো এই ট্রেড ডেফিসিটটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটা অ্যারাউন্ড হচ্ছে আমাদের $8 বিলিয়ন মতো ট্রেড ডেফিসিট আছে। চায়নার পরে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড ডেফিসিটটা অনেক বেশি। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের হাসিনাস এক্সট্রাডিশন আর কি, ঠিক আছে। আউস্টেড যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার এক্সট্রাডিশনটা আমাদের দরকার। এটা হচ্ছে সব থেকে একটা বার্নিং ইস্যু আর কি, হ্যাঁ। সো এক্সট্রাডিশনটা কেন আটকে আছে? সো বেসিক্যালি এখানে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। এক্সট্রাডিশন ট্রিটির কথা যদি বলি, 2000 যদি 2013 হ্যাঁ 2013 ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি হয়েছে। ওই ট্রিটির আর্টিকেল 21-এর আন্ডারে বলা হয়েছে কি ডুয়াল ক্রিমিনালিটি। ডুয়াল ক্রিমিনালিটি মানে কি, মানে দুই দেশের আইনে যেটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স, সেই অফেন্সের কারণে আপনি হচ্ছে যে আপনি আপনার দেশের যে ক্রিমিনাল আছে তাকে এক্সট্রাডিট করতে পারবেন। ওকে ফাইন, ডুয়াল ক্রিমিনালিটি। তো শেখ হাসিনার ক্রাইম কী কী ছিল? ক্রাইম ছিল আপনার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা কিন্তু অনেক বড় ক্রাইম। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির আন্ডারে যদি আমরা বলি, এটা কিন্তু জেনোসাইড কনভেনশনের আন্ডারে আছে। কি কি আছে, কি কি সে করছে ক্রাইম এগেনস্ট? সে হচ্ছে ফার্স্ট অফ অল ইনসাইট করছে, ঠিক আছে। ইনসাইট করছে কি, ওই যে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে সে হচ্ছে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা বলেন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মার্ডার ইনসাইটমেন্টের কথা বলেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আরও অনেক ক্রাইমের সাথে সে হচ্ছে জড়িত। সো এগুলা কিন্তু দুই দেশের আইনে ডুয়াল ক্রিমিনালিটি। কিন্তু এখানে একটা বাধা আছে। বাধা হচ্ছে, সেই বাধাটা আপনি দেখতে পারবেন যে এখানকারই একটা আর্টিকেল 6-এ আপনি একটা বাধার ব্যাপার দেখতে পারবেন। সেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি মনে করে যে এই ক্রাইমটা হচ্ছে আপনার পলিটিক্যালি মোটিভেটেড, তো পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইমগুলোর ক্ষেত্রে আপনার এক্সট্রাডিশনটা হয় না, ঠিক আছে। অ্যান্ড শেখ হাসিনা দাবি করতেছে যে তার এগেনস্টে যে চার্জেস আছে, 17 নভেম্বর 2025 কিন্তু বাংলাদেশের আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কিন্তু তাকে ডেথ সেন্টেন্স দিছে, ফাঁসির রায় দিছে। সো শেখ হাসিনা বলছেন যে এই রায়টা হচ্ছে আপনার প্রহসনের, এবং এখানে হচ্ছে আপনার পলিটিক্যালি মোটিভেটেড একটা রায়, ভার্ডিক। তো এই আর্টিকেল 6-এর আন্ডারে, আর্টিকেল 6-এর 1 মেবি, তার আন্ডারে কিন্তু এক্সট্রাডিশনটা কি করা যায়, নালিফাই করতে পারে ইন্ডিয়া, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কিছু ইস্যু। তো এই ইস্যুগুলো হচ্ছে আপনার বাংলাদেশ চায় যে ইন্ডিয়া অ্যাড্রেস করুক। বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার রিলেশনটা হোক আপনার ইকুইটেবল, সমতার ভিত্তিতে ইকুইটেবল এবং ফ্রেন্ডলি রিলেশনটা হচ্ছে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে চায়, এবং সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা এখানে আছে। এবং আমি বলে রাখি, বর্তমানে হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান যে হাই কমিশনার, তার নাম হচ্ছে দীনেশ ত্রিবেদী। কি নাম? দীনেশ ত্রিবেদী, ঠিক আছে। সো এগুলো একটু মাথায় রাখবেন। ওকে ফাইন, আমরা এবার একটু সামনের দিকে যাই। আচ্ছা, সাইবার থ্রেট, নর্থ কোরিয়ান হ্যাকার্স বিল্ড এআই টুলস ফর অ্যাটাকার্স। আচ্ছা, এই আর্টিকেলটা আপনি একটু দেখে নেবেন, যে এখানে বেসিক্যালি রয়টার্সের একটা আর্টিকেল আছে, ছোট্ট আর্টিকেল, এটা জাস্ট একটু পড়ে নিতে পারেন, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। ওকে, প্রাইমারি এডুকেশন এআই পুশ মাস্ট অ্যাড্রেস লার্নিং টিচার গ্যাপস ফাস্ট। আচ্ছা, says speaker at the Asia Foundation daily start discussion. 50% of students have foundational literacy skill. Only 50% চিলড্রেনদের কি আছে, ফাউন্ডেশনাল লিটারেসি স্কিলটা আছে, ঠিক আছে। মাত্র 40% মিট এক্সপেক্টেড নিউমেরেসি লেভেল। আচ্ছা ফাইন, 30% অ্যাচিভড ম্যাথ কম্পিটেন্সেস। অনলি 30% কিন্তু ম্যাথ কম্পিটেন্সিস অ্যাচিভ করছে। অ্যান্ড 1 মিলিয়ন প্রাইমারি এজেড চিলড্রেন রিমেইন আউট অফ স্কুল, মানে 10 লক্ষ কিন্তু আপনার স্টুডেন্ট কিন্তু এখনও কি প্রাইমারি এডুকেশনের বাইরে আছে। ইউনিসেফের একটা সোর্স, এটা হচ্ছে, এটা একটু দেখবে, হ্যাঁ। তো বাংলাদেশ কিন্তু এখন 4th ইন্ডাস্ট্রিয়াল 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাঝে আছে। সো এই সময় কিন্তু আমাদের বেশ কিছু ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট বা আরও কিছু বিষয় অ্যাড্রেস করতে হবে। একই সাথে এআই এর যে লুমিং যে আপনার থ্রেটস আছে, সেই থ্রেটসগুলো অ্যাড্রেস করতে হবে। লাইক থ্রেটস কি, এআই কিন্তু আপনার অনেকটা হিউম্যান লেবারকে হচ্ছে যে আপনার করতে পারে, সাবস্টিটিউট করতে পারে। এছাড়াও হচ্ছে যে আমাদের এখানে প্লেজিয়ারিজম বলি বা এআই ড্রিভেন ডিজিটাল ক্রাইম যেগুলা, ঠিক আছে, সেগুলোও কিন্তু এআই কর্তৃক হতে পারে। সো এগুলাকে অ্যাড্রেস করতে হবে। ওকে ফাইন, সামনের দিকে যাই। এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যদি আমরা বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের হচ্ছে এটা একটু পড়বেন। ট্রাম্প উইলিং টু এন্ড ইরান 1 মাইনাস নিউক ডিল। আচ্ছা, ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ কনসিডার ডিক্লেয়ারিং ভিক্টোরি এগেন্স্ট ইরান উইদাউট সিকিউরিং nuclear deal. Okay, fine. Officials said Trump privately floated the ideas to aides, suggesting that he could extend the ceasefire indefinitely if Iran's
নিউক্লিয়ার প্রোগ্রাম রিমেন্স কন্টেইনড অ্যান্ড ট্রাফিক রেজিউমস ইন দ্য স্টেট অফ হরমুজ। আচ্ছা, সো বেসিক্যালি ট্রাম্প কী করবে, ট্রাম্প হচ্ছে যে তাদের মধ্যে যে সিজফায়ার আছে, সিজফায়ার মানে কি, সিজফায়ার মানে হচ্ছে আপনার কোনো গোলাগুলি হবে না, ঠিক আছে, সিজফায়ার একটা, আর ট্রুসের পরে আপনার সিজফায়ার হয়, সিজফায়ার একটা চুক্তি, হ্যাঁ। তো এই সিজফায়ারটাকে এক্সটেন্ড করবে কতদিন পর্যন্ত, যতদিন না ইরান হচ্ছে আপনার ফার্দার কোনো নিউক্লিয়ার প্রোগ্রামে যাচ্ছে না এবং স্টেট অফ হরমুজে আনইন্টারাপ্টেড হচ্ছে আপনার হচ্ছে ফ্রেট ট্রান্সফারটা যাতে হয়, মানে আপনার ওখানে জাহাজ যাতে আনইন্টারাপ্টেডলি চলাচল করতে পারে। সো এটা একটু দেখতে পারেন আর কি, এটা ইম্পর্টেন্ট একটা আর্টিকেল আছে। দেন আমাদের এডিটোরিয়ালে আজকে দুইটা এডিটোরিয়াল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে এখানে যে কোরিয়ান সেপার কথা এখানে বললো, কি সেপা মানে কি, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটা দেখেন যে এটা কত সালে কবে এটা স্বাক্ষরিত হয়েছে, অগাস্ট 4, 2026, এই রিসেন্টলি এটা স্বাক্ষরিত হয়েছে, হ্যাঁ। সো সেপা চুক্তিটা হওয়া, এটার দরকার কেন, কি দরকার, বাংলাদেশ আপনারা জানেন যে 24 নভেম্বর 2026 হচ্ছে আপনার কি করবে, এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হবে ফর্মালি। সো এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হইলে কিন্তু বাংলাদেশ অনেক দেশেই প্রিফারেন্সিয়াল অ্যাক্সেস বা ডিজিটাল বা হচ্ছে ডিউটি ফি কোটা ফি অ্যাক্সেসটা কিন্তু হারিয়ে ফেলবে। সো এইসব যখন হারিয়ে ফেলবে তখন বিভিন্ন দেশের সাথে আমাদের বেশ কিছু চুক্তি করতে হবে, যে চুক্তিগুলো হবে আমাদের জন্য অ্যাডভান্টেজেস, যেমন হবে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, তারপরে হবে পিটিএ, প্রিফারেন্সিয়াল ট্রেড, প্রিফারেন্সিয়াল ট্যারিফ অ্যাগ্রিমেন্ট, তারপরে হচ্ছে সেপা, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই ধরনের কিছু ইকোনমিক ট্রিটি যদি আমরা বিভিন্ন দেশের সাথে করতে পারি তাহলে আমাদের অনেক প্রোডাক্টে হচ্ছে এক্সট্রা ট্যারিফটা আপনার কমে যাবে, অনেক ক্ষেত্রে এটা শূন্যতে নেমে আসবে এবং অন্য দেশের সাথে আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, ট্রেড ডেফিসিট আছে, সেটাও কিন্তু অ্যাড্রেস হবে আর কি। সো এই বিষয়গুলো আমাদের এখন মাথায় রাখতে হবে। সো কোরিয়ার সাথে একটা সেপা অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে, যেখানে বাংলাদেশের 97% প্রোডাক্ট হচ্ছে আপনার এই অ্যাগ্রিমেন্টের আন্ডারে এবং কোরিয়ান হচ্ছে 87% প্রোডাক্ট হচ্ছে এই অ্যাগ্রিমেন্টের আন্ডারে পড়ে যায়, ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা যদি এখানে বলি যে সেপার বেসিক্যালি আমাদের লাভ কি হবে, ঠিক আছে, লাভ কি হবে, সো বেসিক্যালি লাভ হবে অনেক জায়গায়, যেমন হচ্ছে যে টেকনোলজি ট্রান্সফার, কোরিয়ান থেকে আমরা বিভিন্ন স্টেট অফ আর্ট বা হাই কোয়ালিটি টেকনোলজি আমরা দেশে ট্রান্সফার করতে পারি, যেটা হচ্ছে আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে বা আমাদের যদি আরএমজি সেক্টর বলি সেগুলোতে অনেক হেল্প করতে পারবে, ঠিক আছে, এটা একটা বিষয়। এবং এগুলোর ক্ষেত্রে আপনার অনেক কম হচ্ছে ট্যারিফটা হচ্ছে আপনার খুব একটা দেওয়া লাগবে না, সো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা অ্যাডভান্টেজিয়াস হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকেও যাতে ওদের দেশে টেকনোলজি ট্রান্সফারটা হয়, আমাদের দেশে যে আইটি সেক্টরে যে বিপুল সংখ্যক সম্ভাবনা আছে সেটা যাতে আমরা ওখানে এক্সপোর্ট করতে পারি, সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আরেকটা হচ্ছে এফডিআই যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটাও যাতে আমরা সিমলেসলি অ্যাট্রাক্ট করতে পারি এফডিআই থেকে, কোরিয়া থেকে। বলে রাখা ভালো যে আমাদের দেশে কোরিয়ান কিন্তু ইপিজেড একটা আছে এবং এখানে দেখেন যে ডাইউ বা দেশ গার্মেন্টস কোলাবোরেট করছে যে ফ্যাসিলিটেট ট্রান্সফার অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং নলেজ টু বাংলাদেশ, এডিং দ্য গ্রোথ অফ ডোমেস্টিক গার্মেন্ট ইন্ডাস্ট্রি। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বেসিক্যালি কোরিয়ান ডাইউ এবং বাংলাদেশের ড্রেস গার্মেন্টস 1990s দিকে, 1970-এর দিকে, লেট 70, হ্যাঁ 1978 সালে কিন্তু ড্রেস গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই জানি তারা হচ্ছে প্রথম কি করে, বাণিজ্যিকভাবে পোশাক রপ্তানিটা শুরু করে, হ্যাঁ। সো বেসিক্যালি কোরিয়ার সাথে আমাদের হচ্ছে পোশাক রপ্তানির ব্যাপারটা হচ্ছে যে আমাদের আরও বেশি হচ্ছে ফোকাস করতে হবে। এছাড়াও হচ্ছে যে এফডিআইটা, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভ সেক্টরগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে যে মনে করেন যে হেভি মেশিনারি বলেন বা আমাদের এআই বা আদার্স যে সেক্টরগুলো, সেগুলোর দিকে অ্যাট্রাক্ট করতে হবে, মোর ফোকাসড করতে হবে, ঠিক আছে, যাতে এই সেক্টরগুলো থেকে আমাদের ওইসব জায়গায় কিছু জব তৈরি হয়, প্লাস হচ্ছে আমাদের দেশ ওভারঅল জিডিপি গ্রোথটা যাতে আরও বেশি বৃদ্ধি পায়। সো প্রোডাক্টিভ সেক্টরে এফডিআই অ্যাট্রাকশন, এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরিয়ান এফডিআইগুলো যাতে আমরা প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্ট করতে পারি, হ্যাঁ। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। সো মাথায় রাখবো কি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে, তার সাথে যে আপনার চ্যালেঞ্জেসগুলো সেগুলো অ্যাড্রেস করার জন্য এই এফটিএ পিটিএ সেপা চুক্তিগুলো অবশ্যই দরকার। অ্যান্ড দেন হচ্ছে বেসিক্যালি আমাদের এই সেপা চুক্তির ফলে যে যে সুবিধাগুলো পাবো এবং সেগুলো কিভাবে আমাদের দেশে কাজে লাগাতে পারি সেগুলো হচ্ছে এই আর্টিকেল আছে, আপনারা একটু দেখবেন। আচ্ছা, পরবর্তীতে যদি সামনের দিকে যাই, যে ট্রাস্ট ইজ দ্য মিসিং লিঙ্ক টু বাংলা কিওয়ার সাকসেস। এখন বাংলা কিওয়ারের সাকসেস, বাংলা কিওয়ারের কি কি সুবিধা আছে একটু বলি। বাংলা কিওয়ারের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে সবার ডিজিটাল ইনক্লুশন করা। ডিজিটাল ইনক্লুশন করলে লাভ কি হবে?
বাংলা কিউআরে কিন্তু পেমেন্টটা খুব ইজি, আপনি একটা কিউআর কোড মোবাইলের মাধ্যমে স্ক্যান করেই কিন্তু আপনার পেমেন্টটা করতে পারতেছেন। এটা করলে কি হবে, এটা করলে অনেক দিক থেকে বাংলাদেশ সুবিধা হবে। বাংলাদেশে কিন্তু ট্যাক্স টু জিডিপি রেশিও এটা কিন্তু বাংলাদেশে অনেক কম। কত কত কম আমি বলি, মাত্র হচ্ছে 6.6%-এর মতো। আমাদের যে কম্পিটিটর, আমাদের সমান জিডিপি, $500 বিলিয়ন জিডিপি, আমরা যদি বলি ভিয়েতনামের কথা, ভিয়েতনামে কিন্তু ট্যাক্স টু জিডিপি রেশিও কিন্তু আপনার হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 15%-এর মতো, অনেক বেশি আর কি, ঠিক আছে। সো এই কারণে আমাদের ট্যাক্স কালেকশনটা খুব একটা ভালো হচ্ছে না। এই ডিজিটালি ইনক্লুডেড করলে কিন্তু কি হবে, সবার কিন্তু বেসিক্যালি কতটা পণ্য কেনা বেচা হয়েছে সেটা কিন্তু আমরা ট্যাক্সেবল করতে পারি। এটার কতটা ট্যাক্সেবল, কতটা ট্যাক্স দিতে হবে না, এটা কিন্তু আমরা করতে পারি খুব সহজে। সো এরকম বেশ কিছু সুবিধা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ক্যাশের যে হ্যাসেলটা, ফিজিক্যাল ক্যাশের সাথে কিছু রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে, তো সেগুলো হচ্ছে যে আপনার চলে যাবে। তো এগুলো হচ্ছে কিউআর কোডের বেশ কিছু সাকসেস। কিন্তু কিউআর কোডের এখানে বেশ কিছু বাধা আছে। বাধা হচ্ছে যে আপনার একটা কিউআর কোড স্ক্যান করলে আপনার যে ভেন্ডর আছে, যে বিক্রেতা আছে, তাকে একটা ফি দিতে হয়। সেই ফিটা হচ্ছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এমডিআর বলি আমরা। কি বলি? মার্চেন্ট ডিসকাউন্ট রেট দিতে হয়। সেটা কত পার্সেন্ট? আপনি একটা পণ্য সেল করছেন, মনে করেন যে $10,000 পণ্য সেল করছেন। $10,000 পণ্য সেল করলে তার 10% হচ্ছে আপনার এমডিআর দিতে হয়, অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেট। সেটা হচ্ছে আপনার $100। অর্থাৎ প্রতিদিন আপনি $10,000 সেল করলে কিন্তু $100 দিচ্ছেন। তো $100 করে যদি দেন, তাহলে 30 দিনে কত দিচ্ছেন? $3,000 কিন্তু আপনার এই কিউআর কোডেই কিন্তু আপনি চলে যাচ্ছে, কিউআর কোডের একটা ফি দিতেই চলে যাচ্ছে। এছাড়াও আরও একটা ঝামেলা আছে, সেই ঝামেলা হচ্ছে কিউআর কোডের যে আপনার যে টাকাগুলা বা কিউআর কোডের যে আপনি যে পেমেন্টগুলো হয়েছে, সেগুলো কিন্তু নগদ ক্যাশে যদি আমি পেমেন্ট করি, সেটা কিন্তু বিক্রেতা কিন্তু সাথে সাথে সে তুলে ফেলতে পারতেছে, কিন্তু কিউআর কোডের পেমেন্টটা কিন্তু সাথে সাথে তুলে ফেলাটা এখনও সম্ভবপর হয়নি, ঠিক আছে। সো এই ইস্যুগুলা আমাদের অ্যাড্রেস করতে হবে। তাছাড়াও তারা মনে করে যে আচ্ছা, যে তার কাস্টমার যদি কিউআর কোড পেমেন্ট করে, কিউআর কোড পেমেন্ট করলে যে এমডিআরটা তো আমি দিচ্ছি, সে কিন্তু এমডিআর দিতে যাবে না, সে চাবে এটা কি করতে, কাস্টমারের উপরে ট্রান্সফার করতে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কাস্টমারের হ্যাসেল বাড়ে। সো কাস্টমার আর কিউআর কোড স্ক্যান করতে কি করবে না, চাবে না, ঠিক আছে। তারপরেও তারা হচ্ছে যে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা সম্ভব থাকে, সেটাও কিন্তু তারা অনেকটা ইউটিলাইজ করার জন্য এই কিউআর কোড হচ্ছে তারা ডিসকারেজ করে। তো এই বিষয়গুলো হচ্ছে প্রপারলি একটু অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে। ট্যাক্স ইভেশনের একটা ব্যাপার আছে, তারা চায় যে ট্যাক্স ইভেট করতে, তো সেই ঝামেলাটা জন্য তারা কিউআর কোড স্ক্যানটা ডিসকারেজ করে। হ্যাঁ, এই ইস্যুগুলো আমরা একটু দেখতে হবে। আচ্ছা, ফাইন। সো এটা হচ্ছে বিষয়। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে ডিজিটাল ইনক্লুশনের কথা বললাম, যে ডিজিটাল ইনক্লুশন কেন দরকার। একটা দেশকে যদি এগিয়ে নিতে যান, 4th and 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা আছি। সো এটার যে চ্যালেঞ্জেসগুলো আছে, তাই না, চ্যালেঞ্জেস কি? একটা চ্যালেঞ্জেস হচ্ছে যে হিউম্যানের সাথে আমরা কি করব, এআইকে হচ্ছে ইন্টিগ্রেট করে কি আমাদের প্রোডাকশন সেক্টরটারে আমরা হচ্ছে একটু আগায় নিয়ে যাব, বা আমাদের অন্যান্য সেক্টরগুলোকে একটু রোবাস্ট করব, সেজন্য কিন্তু ডিজিটাল ইনক্লুশন ইম্পর্টেন্ট। সো এগুলো একটু আমরা একটু এক নজর দেখে যাব। অ্যান্ড লাস্টে হচ্ছে এই যে সৌদি আরবিয়া পাক টার্কি ডিল আছে, এটা একটু দেখে নিব। এটা হচ্ছে আমাদের ডেইলি স্টারের মোটামুটি কিছু আর্টিকেল। আর বণিক বার্তার কথা যদি বলি, প্রথমে যেটা আছে এখানে যে রেমিটেন্স সম্মাননা আর কি, যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অভিবাসন ব্যয়টা অনেক বেশি, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আমরা একটা শ্রমিক পাঠাতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে জমি জমা বিক্রি করে প্রবাসীদের 14 লাখ টাকা খরচ করতে হয়, কিন্তু এই খরচ কমিয়ে 3 লাখ টাকায় আনার লক্ষ্যে সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়াও কিভাবে আরও বেশি দক্ষ জনশক্তি রপ্তানি করা যায়, সেই দিকেও কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। সো এটা একটু দেখবো, অভিবাসন ব্যয় আর একটা কি, রপ্তানি, আমাদের দক্ষ শ্রমিক রপ্তানির ব্যাপারটা, এটা হচ্ছে আমরা একটু অ্যাড্রেস করব। আচ্ছা, ফাইন। আরেকটা হচ্ছে এসডিজি ভিলেট পাইলট প্রকল্প আর কি উদ্বোধন করছে। বেসিক্যালি আমরা জানি যে আমাদের এসডিজির যে 17টা গোল আছে, সেটা হচ্ছে 2030 সালের মধ্যে সবাই অ্যাচিভ করার টার্গেট করতেছে। বাংলাদেশও চায় অ্যাচিভ করতে। ইতিমধ্যে বেশ কিছু গোলে হচ্ছে বাংলাদেশ সাকসেসফুল হয়েছে। যেমন হচ্ছে আমাদের যে নো পভার্টি, যেটা 1 নম্বর গোল 1, যেটা নো পভার্টি, শূন্য দারিদ্র্য। এখানে কিন্তু দারিদ্র্যটা শূন্য এখনও নেমে আসেনি, দারিদ্র্য এখনও অনেক আছে। প্রায় হচ্ছে 18.7%-এর মতো হচ্ছে যে আমাদের দারিদ্রতার হার। তো এগুলা হচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে এগুলাতে ডেভেলপ করতেছি, এটা আস্তে আস্তে কিছুটা কমে আসতেছে। এছাড়াও হচ্ছে আপনার মনে করেন যে এসডিজি গোল, নো পভার্টি, তারপরে হচ্ছে জিরো হাঙ্গার, যেটা গোল 2, যেটা সেটাতে আমরা বেশ কিছু সাকসেসফুল হয়েছি। আরও কিছু গোল আছে, সেগুলাতে আমরা বেশ কিছু অগ্রগতি দেখিয়েছি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে যে বেসিক্যালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে
তিনটা এসডিজি, তিনটা হচ্ছে জেলা, উপজেলার হচ্ছে তিনটা গ্রাম। এই যে গ্রাম তিনটা কি, রাঙ্গামাটির হচ্ছে মিতিং গাছড়ি, খুলনার পানখালী এবং দিনাজপুরের নাফানগর গ্রামকে এসডিজি স্থানীয়করণের একটি পাইলট মডেল হিসাবে বেছে নেওয়া হয়েছে। মানে ওই ওই এলাকাতে দেখা হবে যে এসডিজি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে গত 5 বছরে, তাদের নেক্সট 5 বছরে হচ্ছে তাদের ইমপ্লিমেন্টেশন বা প্রোগ্রেসটা দেখা হবে। এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন, ইকো ট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে যে আমরা একটু দেখবো। এই আর্টিকেলটা হচ্ছে আমরা পড়বো, ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল, আমাদের সরকারের যে কিছু ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। হ্যাঁ, আর সম্পদ পাচার করার যে ব্যাপারটা, এটা একটু দেখবো আর কি। ওকে, ফাইন। বাংলা কিউআর কোডের আর সৃজনশীল অর্থনীতি এবং ব্যবসা সহজীকরণ। সৃজনশীল অর্থনীতি মানে কি? সৃজনশীল অর্থনীতি মানে হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। কি ইকোনমি? ক্রিয়েটিভ ইকোনমি। ক্রিয়েটিভ ইকোনমি কাকে বলা হয়? ক্রিয়েটিভ ইকোনমি বলা হয় যে ইকোনমিগুলা বেসিক্যালি মানুষের ওন ক্রিয়েশন থেকে আসে এবং সেটা আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে। যেমন আপনি মনে করেন একটা গান রচনা করছেন এবং গানটা গাচ্ছেন, একটা কনসার্টে গানটা গেলেন, এটা থেকে যে টাকা বসে আসবে সেটা কিন্তু আমাদের দেশের অর্থনীতিতেও ভূমিকা পালন করবে। আপনি একটা ছবি ড্র করলেন এবং তা বিক্রি করলেন, সেটার টাকাটাও কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও ফ্রিল্যান্সিং, আইটি সেক্টর এবং বিভিন্ন কিছুই কিন্তু আমাদের ক্রিয়েটিভ ইকোনমির অন্তর্ভুক্ত। সেই জায়গাটাকে যদি ইজি করা যায় সেটার জন্য আপনার জাতীয় স্টিয়ারিং এবং টাস্কফোর্স কমিটি কিন্তু গঠন করা হয়েছে। এনিওয়েজ, বাংলা কিউআর লেনদেনে ফি মওকুফ, সেবা প্রদানকারীরা পাবেন নগদ প্রণোদনা। আচ্ছা, এটা কি ধরনের ফি মওকুফের কথা বলা হয়েছে? এমডিআর না, কিন্তু এটা কিন্তু অন্য ফি। এটা হচ্ছে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি থাকবে না। কি ফি? ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি। এটা মানে কি? এটা দেখেন, ডিজিটাল মাধ্যমে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান, বিল গ্রহণকারী ব্যাংক এবং প্রতিষ্ঠান ও ক্রেতার বিল পরিশোধকারী প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ফি, আইআরএফ, ঠিক আছে, এটা এতদিন ছিল 1% নির্ধারিত ছিল, এটা হচ্ছে এখন আর থাকবে না। যাতে আপনি টাকাটা হচ্ছে আপনার ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করলে যে ইন্টারচেঞ্জ ফি দেওয়া লাগতো সেটা লাগবে না। সো এটা একটা ভালো উদ্যোগ। আরও সামনের দিকে যদি আমরা যাই, সো বেসিক্যালি হ্যাঁ, ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক, হাসিনার প্রত্যর্পণ, এটা নিয়ে অলরেডি আমি একটু কথাবার্তা বললাম ডেইলি স্টারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা বার্নিং ইস্যু আমাদের, যদি ভাইবার কথা বলি অথবা হচ্ছে আমাদের যে কোনো জবের এক্সামে, এটা হচ্ছে বর্তমানে একটা বার্নিং ইস্যু। এটা আমরা একটু দেখব। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ভিক্টরসের পক্ষ থেকে একটা বই বেরোতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ম্যাথ চ্যাম্প বই। এই ম্যাথ চ্যাম্প বইটা আপনারা কাইন্ডলি একটু নিয়ে নেবেন। এই ম্যাথ চ্যাম্পের বইয়ের বৈশিষ্ট্য কি? এখানে হচ্ছে আপনার টোটাল 40 চ্যাপ্টার্স এখানে আছে। এখানে আপনার কোশ্চেন এডিকেট হচ্ছে, আপনার কোশ্চেন আছে, জব রিসেন্ট জবের যে কোশ্চেনগুলো আছে সবগুলো এখানে আছে। প্লাস হচ্ছে এখানে প্রত্যেকটা ম্যাথের ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আসে এবং ম্যাথগুলো খুব সুন্দর করে আমরা যেভাবে পরীক্ষা হলে সলভ করবো সেভাবে সলভ করা আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু 6টা করে সেকশনে ভাগ করা হয়েছে। 6টা সেকশনে আপনার বোর্ডের ম্যাথ আছে, 6টা সেকশনে আপনার প্রয়োজনীয় সূত্রাবলী আছে। ওই 6টা সেকশনের মধ্যে আপনার হচ্ছে ওয়েবসাইট বেস হাই লেভেল যে কঠিন যে ম্যাথগুলো আছে সবগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়েছে। সো এই ম্যাথ চ্যাম্প বইটা আপনারা কাইন্ডলি কিনে নিতে পারেন। আশা করি এটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে আজকের সেশনের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।